সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার 2 শিশুসহ 5 যাত্রী নিহত। চালক ছাড়া নিহতরা সবাই একই পরিবারের। যথাযথ পদক্ষেপ না নিয়ে লকডাউন খোলার বিষয়ে সতর্ক করল পরামর্শক কমিটি। করোনা সংক্রমণ রোধে 14 দফা কৌশল নির্ধারণ। ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ 3,688 জনের মৃত্যু, শনাক্ত 3,92,000। বিশ্বে প্রাণহানি ছাড়ালো 32 লাখ। মাঠ পর্যায়ে শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কোনো ব্যবস্থা নিচ্ছে না মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এবং ক্যান্ডি টেস্টে হার এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার লিড 259 রানের। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি শাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা চালক সহ 5 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 2 শিশুও রয়েছে। ভোর 6:30টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের 4 জন একই পরিবারের সদস্য। নিহতরা হলেন উপজেলার রূপচেং গ্রামের সাদিয়া বেগম, তার 7 বছরের শিশু ফাবিয়া ও 4 মাস বয়সের শিশু শাহাদাত এবং তার আত্মীয় হাবিবুন্নেসা। অন্য একজন অটোরিকশা চালক হোসেন আহমদ। জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর জানান, সিলেট থেকে জাফলংগামী একটি ট্রাক পাখিবিল এলাকায় লিংক রোড থেকে মহাসড়কে ওঠা সিলেটগামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের মোহাম্মদ জাকারিয়া আহমদ ও তার স্ত্রী হাসিনা বেগম। তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেটের সড়ক দুর্ঘটনার বিষয়ে আরো বিস্তারিত জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, ঠিক কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল এবং জৈন্তাপুর থানার যিনি ওসি রয়েছেন তিনি আর কি তথ্য জানিয়েছেন? আমরা যে তথ্যটি আসলে পেয়েছি, আজকে সকাল 6:30টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে এবং জৈন্তাপুর বা সিলেট থেকে জাফলং রোডের বিভিন্ন জায়গায় কিন্তু এই মহাসড়কের সাথে বিভিন্ন লিংক রোড থাকে। তো বিভিন্ন এলাকার এই লিংক রোড থেকে যখন এই সিএনজি অটোরিকশাটি মূল সড়কে ওঠার চেষ্টা করছিল, তখন থেকেই মূলত এসে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। যেহেতু এই লিংক রোডগুলো সরাসরি মূল সড়ক থেকে সাদৃশ্যপূর্ণ থাকে না বা সেই লিংক রোডগুলো খুব একটি বড় অবস্থানে থাকে না, যে কারণে আসলে এই ট্রাকটি বুঝতে উঠতে পারেনি বলে আমাদের ধারণা এবং এই ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে চাকুল সহ 5 জন মারা যায় এবং 2 জনকে কিন্তু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তবে এই লকডাউনের সময় কিভাবে এই ধরনের একটি দুর্ঘটনা ঘটে সেটি তো নিশ্চয়ই একটি মর্মান্তিক ব্যাপার। একই সাথে এই মহাসড়কে কিভাবে সিএনজি অটোরিকশা চলে সেটি আমরা বারবার বলে আসছিলাম বিভিন্ন সংবাদের মাধ্যমে, যে মহাসড়কে আসলে সিএনজি অটোরিকশার আধিক্যটা বেশি। সেদিক থেকেও কিন্তু আমরা মনে করছি যে প্রশাসন আগে থেকে যদি এইটি দেখভাল করতো তাহলে এই ধরনের বড় দুর্ঘটনা নাও ঘটতে পারতো। তবে মহাসড়কে সিএনজি অটোরিকশার চলাচল এবং এই লকডাউনে কিভাবে 5-7 জন যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশা চলাচল করছে, তো সবকিছু মিলিয়ে আসলে একটি প্রশ্ন দাবি রাখে যে কি কারণে এই দুর্ঘটনাটি ঘটলো এবং প্রশাসন আসলে কি বলছে সেটি আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে জানতে পারবো। এই মুহূর্তে আমরা রয়েছি রাস্তায়, ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছি। লকডাউন তুলে নেওয়ার পর করোনা সংক্রমণ যাতে না বাড়ে সেজন্য 14 দফা কৌশল ঠিক করেছে কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ইতিমধ্যেই সরকারের কাছে এই কৌশল জমা দিয়েছে কমিটি। পরামর্শক কমিটি বলছে, যথাযথ পদক্ষেপ না নিয়ে একসাথে সবকিছু খুলে দিলে আবারও বাড়তে পারে সংক্রমণ। দেশে করোনার দ্বিতীয় দফা সংক্রমণের আঘাত ছিল প্রথম দফার চেয়ে বেশি। সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার 5 এপ্রিল থেকে লকডাউন বা বিধিনিষেধ জারি করে, যা চলবে আগামী 5 মে পর্যন্ত। সংক্রমণের তীব্রতা কমাতে লকডাউনকে কার্যকর মনে করলেও এটি দীর্ঘদিন চালিয়ে নেওয়া সম্ভব নয়, কারণ এতে মানুষের জীবন জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করছেন জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এদিকে লকডাউন থেকে বেরিয়ে আসতে একটি কৌশল ঠিক করেছে এই কমিটি। কৌশলগুলো হলো, অবশ্যই মাস্ক পরতে হবে
অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা। অফিসে রাখতে হবে অর্ধেক জনবল, গণপরিবহনে যাত্রী বহন করতে হবে 50 ভাগ। এই নিয়ম চালু থাকবে দীর্ঘ সময়। জনসমাবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি রাজনৈতিক সভা সমাবেশ বন্ধ রাখতে হবে। চাপ কমাতে দোকান মার্কেট দিনের লম্বা সময় খোলা রাখার পরামর্শ। জীবিকার প্রয়োজনে লকডাউনটা দীর্ঘদিন ধরে কোন একটা দেশের জন্য মঙ্গলজনক নয়। বিভিন্ন সেক্টর ওয়াইজ যারা সেক্টরকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যদি এটা হয় গণপরিবহন, এটা যদি হয় দোকান মালিক সমিতি, তাহলে প্রত্যেকটা সেক্টর যেন এই মনিটরিংটা জোরদার করে, কারণ মনিটরিংটাই কিন্তু আসল জিনিস। যতদিন পর্যন্ত পরিস্থিতির উন্নতি না হয় ততদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন এই কমিটি। এছাড়া বিনোদন এবং পর্যটন কেন্দ্রগুলো সম্পূর্ণ বন্ধ রাখারও তাগিদ তাদের। আমরা ঠেকাতে না পারলেও যত বিলম্বিত করতে পারি তত ক্ষয়ক্ষতি কম হবে, এবং বিলম্বিত করলে আমরা ইতিমধ্যে পরবর্তী ঢেউয়ের প্রস্তুতি নিতে পারি। সংক্রমণ প্রতিরোধ করা, সংক্রমিত রোগীদেরকে তাদের ব্যবস্থাপনা করা, মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সক্ষমতা বাড়িয়ে তোলা, কমিউনিটিকে আরো প্রস্তুত করা, এগুলো আমরা প্রস্তুতি নিতে পারি যখন করোনার ঢেউটা নিম্নগামী। রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না, হোম ডেলিভারি সার্ভিসকে উৎসাহ দেওয়ার কথা বলছেন জাতীয় পরামর্শ কমিটি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ঈদের আগে গণপরিবহন চালুর কথা ভাবছে সরকার, তাই আন্দোলন বিক্ষোভে না গিয়ে মালিক শ্রমিকদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। একই মত বিশেষজ্ঞদেরও। তারা বলছেন স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণের ঝুঁকি কম। করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে চলছে লকডাউন। 5 এপ্রিল শুরু হওয়া এই লকডাউনের মেয়াদ বাড়ানো হয় 5 মে পর্যন্ত। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয় সরকার। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে খুলেছে দোকানপাট, শপিং মল এবং চালু হয়েছে আন্তর্জাতিক বিমান চলাচলও। বন্ধ থাকা গণপরিবহন চালুর দাবিতে রাস্তায় নামার ঘোষণার পর সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানান, জনস্বার্থের কথা বিবেচনায় ঈদকে সামনে রেখে অভ্যন্তরীণ ও আন্তঃজেলার বাস, ট্রেন এবং লঞ্চ চালুর চিন্তাভাবনা করছে সরকার। জনস্বার্থে কথা বিবেচনা রেখে সরকার গণপরিবহন চালুর ব্যাপারেও চিন্তাভাবনা করছে। কাজেই আন্দোলন বিক্ষোভে না গিয়ে আমি বাংলাদেশে পরিবহন শ্রমিক ভাইদের আপাতত ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। করোনা প্রতিরোধে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি সহ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকলেই সংক্রমণ কমে আসবে এমন ব্যাখ্যাও সঠিক নয়। এক্ষেত্রে পর্যায়ক্রমে লকডাউন থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন তারা। লকডাউন কিংবা বিধিনিষেধ এটা দীর্ঘমেয়াদী রাখা সম্ভব নয়, এবং আমাদের দেশ না কোনো দেশেই সম্ভব নয়। এই যে স্বাস্থ্যবিধির বিষয়টা, এটা নিশ্চিত তদারকির মাধ্যমে করতে হবে, কারণ স্বাস্থ্যবিধি মানছে কিনা সেটা ড্রাইভার থেকে শুরু করে তার বাস অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে যাত্রী সবার জন্য প্রযোজ্য। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহন চালু না থাকায় স্বাস্থ্যবিধি না মেনে বিকল্পভাবে বিভিন্ন পরিবহনে গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। এতে ঝুঁকি আরো বাড়ছে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনে মার্কেট, দোকানপাট খোলা থাকলেও গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে কঠোর বিধিনিষেধের নির্দেশনা থাকলেও বেশিরভাগই তা মানছেন না। সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ, দেখা গেছে যানজটও। চলছে লকডাউন, তবে খোলা রয়েছে মার্কেট সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, কিন্তু রাস্তায় নেই কোনো গণপরিবহন। নগরে সিএনজি চালিত অটোরিকশা, রিকশার পাশাপাশি অবাধে চলছে ব্যক্তিগত গাড়ি। গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। যাদের জরুরি দরকার, নিত্যদিনের প্রয়োজনীয়তা বের হবেই। এই আমি মেডিকেল যাচ্ছি, আমার ইমার্জেন্সি যাওয়া তাড়াতাড়ি দরকার, আমি যেতে পারছি না। সমস্যা তো অবশ্যই হয়েছে। এই কতখানি জায়গায় হাঁটতে আসছি, কোন জায়গায় যে গাড়িতে উঠুন যাতে ঠিক নাই। সিএনজি ও প্রাইভেট কারে শেয়ার করে যাচ্ছেন অনেকেই। যাদের কাছে 200 টাকা না নিয়ে 50 টাকা বা 100 টাকা নেয়, তাহলে 3 জন মিলে তাদেরও সুবিধা হয় আর আমাদেরও সুবিধা হয়। এভাবে আমরা তাদের কাছ থেকে ভাড়া যাত্রীকে উঠে দিচ্ছি। বাসে যদি 30 টাকা দিয়ে যারা যাইতো, তাগোদারে যদি 50 টাকা ভাড়া চাওয়া হয়,
তাই মনে করেন ওরা রাগ হয়ে জায়গা। পুলিশ বলছে চাপ বেড়ে যাওয়ায় প্রতিটি গাড়িকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। গাড়ির তো একটু চাপ আছে, মানুষের চাপ যেহেতু বাড়ছে, নানা অজুহাতে মানুষ বের হচ্ছে। আসলে দেখেন, চেকপোস্টে আমরা যথাযথ চেষ্টা করছি, আমরা প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করছি, তা যথেষ্ট কারণ খোঁজার চেষ্টা করছি, কিন্তু এত 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 গাড়ি তো প্রত্যেকটা চেক করা ওভাবে সম্ভবও হয় না আমাদের পক্ষে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন লকডাউনের প্রভাবে করোনা সংক্রমণ কমলেও স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি যে কোনো সময় আবারও খারাপের দিকে যেতে পারে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার করোনা হাসপাতালগুলোতে কমতে শুরু করেছে রোগীর চাপ, নেই আইসিইউর জন্য হাহাকার। চিকিৎসকরা বলছেন লকডাউনের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা কিছুটা বাড়ায় কমছে সংক্রমণ। সপ্তাহখানেক আগেও করোনা হাসপাতালগুলোর সামনে রোগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আইসিইউ বা বেড না পেয়ে ছোটাছুটি করেছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। তবে এখন চিত্র অনেকটাই স্বাভাবিক। করোনা চিকিৎসার জন্য বরাদ্দ হাসপাতালগুলোতে বেড ফাঁকা থাকায় ভোগান্তি ছাড়াই মিলছে আইসিইউ বা সাধারণ বেড। বেড পেতে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। এখন বেড অনেক খালিও আছে আর পেশেন্টের চাপও অনেক কম। টেস্ট করে গেছিলাম, সেখানে প্রায় আপনার 50% আমাদের সেখানে আক্রান্ত হয়ে গেছে। তো তিনি বলছেন অতি শীঘ্রই আপনাদের ভর্তি হতে হবে। করোনা চিকিৎসার জন্য কুর্মিটোলা ডিএনসিসি আইসোলেশন সেন্টার, মুগদাসহ প্রায় প্রতিটি হাসপাতালে 20 থেকে 50টি করে সাধারণ বেড ফাঁকা। সেই সাথে 100 আইসিইউ বেডের মধ্যে অন্তত 25টি আইসিইউ ফাঁকা রয়েছে ডিএনসিসি আইসোলেশন সেন্টারে। করোনা সংক্রমণের হার কমার এ ধারা ধরে রাখতে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ হাসপাতাল সংশ্লিষ্টদের। লকডাউন যেটা করা হয়েছে, যাতে আমাদের জনগণের যে বাইরে যাওয়ার প্রবণতা বা বিভিন্ন কিছু, সেটা কিন্তু একটি অন্যতম প্রধান বিষয়। যে আমরা তো জানি যে আমরা যদি একজন আরেকজনের সংস্পর্শে যত কম আসবো এবং আমরা যত ডিস্টেন্সটা মেনটেন করতে পারবো এবং সেই সাথে আমাদের মাস্কটা যদি থাকে, তাহলে তো এটা আমাদের শরীরে ঢুকতে পারবে না, এটা তো প্রমাণিত। এদিকে অনলাইনে নমুনা পরীক্ষার সিরিয়াল পেতে ভোগান্তি না থাকলেও লকডাউনে পরীক্ষা কেন্দ্রে আসতে ভোগান্তির কথা জানান রোগীরা। এর আগের বার আমি একবার টেস্ট করেছিলাম, পজিটিভ আসার কারণে পরে নেক্সট টাইম আবার অ্যাপ্লাই করি। 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে রিক্সা যোগে সিএনজি যোগে 2টা ট্রান্সপোর্ট চেঞ্জ করে পরে আসছি। শনিবার সরকারি ছুটির দিনে হাসপাতালগুলোতে করোনা নমুনা পরীক্ষার কেন্দ্রে তেমন ভিড় ছিল না রোগীদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে চলছে করোনা নমুনা পরীক্ষা। প্রায় প্রতিটি হাসপাতালে সকাল থেকেই ভিড় রয়েছে পরীক্ষা করাতে আসা লোকজনের। এদিকে করোনা শনাক্ত রোগী কমার পাশাপাশি হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমেছে বলছে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাতে এবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যোগ দেবেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নমুনা সংগ্রহ ঠিক কয়টা থেকে শুরু হবে এবং আইসিইউ এবং শয্যা সংকটের একটি সমস্যা ছিল, সেটির কতটুকু সমাধান হয়েছে? দেখুন, করোনার যে নমুনা পরীক্ষা সেটি প্রায় প্রতিটি হাসপাতালে সকাল 9:30 বা 10টার দিকে শুরু হয়। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও এখানে সকাল থেকেই যারা করোনা নমুনার পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেছিলেন তারা তাদের যে আবেদনপত্র সেই আবেদন নিয়ে তারা লাইনে অপেক্ষা করছেন, যদিও এখন পর্যন্ত নমুনা সংগ্রহ শুরু হয়নি। এখন এই হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এখানে গত 10-12 দিন বা 15 দিন আগেও এখানে নমুনা পরীক্ষা হতো প্রতিদিন 600 থেকে 700। যদিও আরও অনেক বেশি রোগী তারা আবেদন করতেন, কিন্তু তাদের যে সক্ষমতা সেই সক্ষমতা অনুযায়ী 600 থেকে 700 নমুনা পরীক্ষা তারা করতেন। কিন্তু আজকে বা গত কয়েকদিনের চিত্র যদি বলি, 3-4 দিন বা এক সপ্তাহের চিত্র বলি, সেখানে তারা আবেদন পাচ্ছেন 300 থেকে 400। অর্থাৎ এখন কিন্তু আবেদন করলে সাথে সাথেই নমুনা পরীক্ষার জন্য যে সময় সেই সময় তারা পেয়ে যাচ্ছেন। তবে যারা নমুনা পরীক্ষার জন্য আসছেন তারা এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মূলত তাদের যে আস্থার বিষয়, এই আস্থার জায়গা থেকে মূলত এখানে রোগীদের চাপ একটু বেশি, এটি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে। কারণ এখানে যারা লাইনে আছেন এদের অনেকের সাথে কথা হয়েছে যাদের বাসা উত্তরাতে বা
এই শাহবাগ এলাকা থেকে অনেকটা দূরে, কিন্তু তারা এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কেই বেছে নিয়েছেন এখানে তাদের যে আস্থার জায়গা, সেই আস্থার জায়গা থেকে। একটি বিষয় হচ্ছে যে আইসিইউ বা বেডের কথা বলছিলেন, গতকালকেও যে চিত্র দেখেছিলাম আজকে আসলে সেই চিত্র যে তেমনটা তফাৎ তা কিন্তু নয়, কারণ গতকালকে রাজধানীর কর্মীটোলা বা ডিএনসিসি হাসপাতাল, মুগ্ধা হাসপাতাল, এসব হাসপাতালে কিন্তু করোনা রোগীদের জন্য যে সাধারণ বেড, সেই বেড কোনো হাসপাতালে 20টি, কোনো হাসপাতালে 25 বা 50 পর্যন্ত বেড ফাঁকা রয়েছে। আর আইসিইউ যে বিষয়টি, সেটি আমরা যে বিষয়টি দেখি যে ঢাকার মধ্যে এখন সবচেয়ে বেশি আইসিইউ শয্যা রয়েছে ডিএনসিসি হাসপাতালে, সেখানে 100 আইসিইউ বেড রয়েছে, কিন্তু গতকালকে আমরা দেখেছিলাম সেখানে 76 জন রোগী ভর্তি আছেন, অর্থাৎ আরও 24টি আইসিইউ গতকাল পর্যন্ত সেখানে খালি ছিল। অর্থাৎ এই যে রোগীর চাপ কমছে, এটি আসলে চিকিৎসকরাও আমরা দেখেছি গতকালকে বা বিভিন্ন সময় তারা বলে আসছেন যে মানুষের মধ্যে যে সচেতনতা, সেই সচেতনতা যখন ভাটা পড়ে যায় তখন কিন্তু এই করোনা সংক্রমণ বেড়ে যায়। এবং এখন যে সরকারের যেসব নির্দেশনা রয়েছে মাঠ পর্যায়ে বা জেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে যেসব নির্দেশনা, সেসব নির্দেশনা যদি আসলে পুরোপুরি বাস্তবায়ন করা যায়, তাহলে এই যে করোনার যে নিম্নগতি, করোনা আক্রান্তের যে নিম্নগতি, সেই নিম্নগতি আরও অনেক কমে আসবে। এবং এর জন্য চিকিৎসক বা সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন সরকারের যে নীতিমালা রয়েছে এই করোনা মোকাবেলায়, সেসব নীতিমালা বাস্তবায়নে মাঠ পর্যায় থেকে জেলা পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে সব জায়গাতেই নজরদারি আরও অনেক বাড়ানো উচিত। হাসপাতালের করোনা পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 32 লাখ, প্রথম মৃত্যুর পর 15 মাসে এই প্রাণহানি। এদিকে বিশ্বে একদিনে করোনায় প্রাণ গেছে 12,400-র বেশি মানুষ। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 7,83,000, এরই মধ্যে 3,92,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে ভারতে। দেশটিতে একদিনে সর্বোচ্চ 3,688 জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন। 2019 সালের 31 ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা শনাক্ত হওয়ার তথ্য মেলে। প্রথম মৃত্যুর ঘটনা 11 জানুয়ারি। চীন থেকে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ভাইরাসের বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে প্রাণহানি। করোনা ঠেকাতে লকডাউনের পথে যেতে হয় বিশ্বের প্রায় সব দেশকেই। এতে অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়। 2020 সালের 11 এপ্রিল বিশ্বে করোনায় মৃত্যু দাঁড়ায় 1 লাখে। মাত্র 2.5 মাসে এর সংখ্যা ছাড়ায় 5 লাখ। এর পরের 3 মাসে সে সংখ্যা দ্বিগুণ হয়। বিশ্বে করোনায় আরও 10 লাখ মারা যায় 2020 সালের 28 সেপ্টেম্বর থেকে 2021 সালের 15 জানুয়ারি পর্যন্ত। এর পরের 3.5 মাসে বিশ্বে করোনায় প্রাণহানি 20 লাখ থেকে দাঁড়ায় 32 লাখে। অর্থাৎ এই সময়ে করোনা কেড়ে নেয় 12 লাখ প্রাণ। করোনা সংক্রমণ ও প্রাণহানির সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। এ পর্যন্ত দেশটিতে মারা গেছে প্রায় 5,92,000। প্রাণহানিতে এরপরেই ব্রাজিলের অবস্থান। এ পর্যন্ত দেশটিতে 4 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর ভারতের অবস্থান বিশ্বে চতুর্থ। শনিবার পর্যন্ত মোট মৃত্যু প্রায় 2,16,000। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে করোনার অতি সংক্রামক ধরনটি ছড়িয়ে পড়ায় পরিস্থিতির মারাত্মক অবনতি হবে বলে মার্চের শুরুতেই সতর্ক করেছিলেন একদল বিজ্ঞানী। তবে সরকার তা উপেক্ষা করেছে বলে অভিযোগ তাদের। সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ফোরামের 5 বিজ্ঞানী বার্তা সংস্থা রয়টার্সকে দিয়েছেন এ তথ্য। ভারতে লাগামহীন করোনা সংক্রমণ, এক একটি শেষকৃত্যের সঙ্গে মৃত্যু হচ্ছে এক একটি পরিবারের স্বপ্নের। শুক্রবারে 4,02,000-এর বেশি শনাক্তের বিশ্ব রেকর্ড হয়েছে দেশটিতে। সংক্রমণ মৃত্যু সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দেখা দিয়েছে অক্সিজেন সংকট, প্রায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। এ অবস্থায় বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, নতুন ধরনের করোনা নিয়ে মার্চের শুরুতেই সতর্ক করেছিলেন বিজ্ঞানীরা। তবে তা আমলে নেয়নি মোদি সরকার। অথচ তার সরকারই করোনা মোকাবেলায় গঠন করে 5 বিজ্ঞানীর এই ফোরাম। রয়টার্সকে বিজ্ঞানীরা বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ যখন ঘনিয়ে আসছে তখন দেয়া হয়েছে কুম্ভ মেলার মতো অনুমতি, যেখানে স্বাস্থ্যবিধি না মেনেই অংশ নেন 70 লাখেরও বেশি পুণ্যার্থী। 1 মাসের বেশি সময় ধরে দিল্লিতে চলা কৃষক আন্দোলনেও মানা হয়নি স্বাস্থ্যবিধি। চলেছে রাজনৈতিক সমাবেশ, প্রচারণা।
করোনা জিনোম ভেরিয়েন্ট শনাক্তে ডিসেম্বরে পরামর্শদাতা হিসেবে 5 বিজ্ঞানীকে নিয়ে INS-ACOG গঠন করা হয়। ভারতে নতুন ধরনের ভাইরাসটিও তারাই শনাক্ত করেন। তবে ফেব্রুয়ারিতে বিপদের কথা জানালেও গুরুত্ব দেয়নি সরকার। এদিকে সরকারি কর্মকর্তাদের নানা বৈঠকে কঠোর বিধিনিষেধ আরোপ নিয়ে আলাপ আলোচনা চললেও 20 এপ্রিল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে লকডাউনে সায় না থাকার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তি হিসেবে প্রথম দফা লকডাউনে অর্থনীতির ব্যাপক ক্ষতি ও লাখ লাখ লোকের বেকার হওয়ার তথ্য তুলে ধরেন তিনি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লকডাউনে সড়কের মতো রাজধানীর কাঁচা বাজারগুলোতেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। এখনও গাদাগাদি করে বেচাকেনা করছেন ক্রেতা বিক্রেতারাও। কোথাও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না, আবার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও তেমন একটা ব্যবহার করতে দেখা যায়নি বাজারগুলোতে। এ বিষয়ে আরও জানাতে এবার রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, তেজগাঁওয়ের কাঁচা বাজার পরিস্থিতি সকাল থেকে কেমন দেখছেন? যে সকল স্বাস্থ্যবিধি মেনে চলে বাজার পরিচালনা করার কথা বলা হয়েছিল, সেগুলোর কতটুকু বাস্তবায়ন হলো? রাজধানীতে আসলে শুরুতে যেটি বলছিলেন, অধিকাংশ বাজারগুলোতেই স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয় না। যেরকম তারা মাস্ক পরেন না এবং একই সঙ্গে ক্রেতা বা বিক্রেতা অনেকেই আছে যারা মাস্ক পরেন না। আবার সামাজিক যে দূরত্ব, কমপক্ষে 3 ফিট দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার কথা, সেই রকম কিন্তু হয় না। তো অধিকাংশ বাজারগুলোতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা ছিল যে কিছুটা উন্মুক্ত স্থানে বা খোলা স্থানে যাতে বাজারগুলো ট্রান্সফার করা যায়, স্থানান্তর করা যায়, সেই বিষয়ে নির্দেশনাও কিন্তু খুব বেশি আমরা চোখে পড়েনি। যেরকম গত বছরের লকডাউনে আমরা দেখেছিলাম যে অনেক প্রতিষ্ঠিত বা স্থায়ী যে বাজারগুলো ছিল সেটিকে সরিয়ে খোলা জায়গায় নেওয়া হয়েছিল। সেই রকম চিত্র কিন্তু আমরা এবার করোনার দ্বিতীয় ঢেউ লক্ষ্য করছি না। তবে একটি এক্সেপশন বা একটি ব্যতিক্রম বাজার সেটি হচ্ছে তেজগাঁওয়ের এই বেগুনবাড়ি বাজার। এই বেগুনবাড়ি বাজার অনেক আগে থেকেই রাস্তার পাশে আসলে বসে, কিন্তু এটি উন্মুক্ত জায়গা, ফুটপাতের পাশ ঘেঁষে এটি বসে, সুতরাং যথেষ্ট খোলামেলা জায়গা রয়েছে এবং ক্রেতারা চাইলে এখান থেকে মোটামুটি স্বাস্থ্যবিধি মেনেই কেনাকাটা করতে পারেন। তবে আরেকটি বিষয়, যে এখানে যে স্বাস্থ্যবিধির লঙ্ঘনটা আমরা দেখতে পাচ্ছি, আপনি যতটুকু দেখতে পাচ্ছেন অধিকাংশ মানুষের মুখেই কিন্তু মাস্ক নেই। মাত্র হাতে গোনা যদি এখানে 50 জন মানুষ থাকে, তবে হয়তো 20 জনের মুখে মাস্ক রয়েছে। আবার মাস্ক যাদের মুখে রয়েছে তারা ঠিক মতো পরছেন না, এরকম চিত্র রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তবে স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব যেটি বজায় রাখার কথা, সেটি অনেকটা এখানে বজায় রাখা সম্ভব। এই বাজারটি আগে আরো বড় পরিসরে ছিল, কিন্তু এটিকে আস্তে আস্তে ছোট করে আনা হয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় সবকিছু এখানে পাওয়া যাচ্ছে, মাছ মুরগি থেকে শুরু করে সবজি যেগুলো রয়েছে সবই পাওয়া যায়। বেগুনবাড়ি এটি যেহেতু জনবহুল একটি এলাকা এবং বেগুনবাড়ির অনেক মানুষই এখানে এসে বাজার সদাই করেন। তবে এই যে স্বাস্থ্যবিধি অনুসরণে বা তাদেরকে মানতে বাধ্য করার মতো প্রশাসনের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করিনি। যদিও পাশেই থানা রয়েছে বা তেজগাঁও থানা পুলিশের এখানে আসলে কখনো আগে যেরকম এর আগের লকডাউনে দেখেছিলাম যে ধরনের প্রশাসনের তৎপরতা ছিল, সেরকম তৎপরতা কিন্তু এবার আমরা লক্ষ্য করছি না। করোনায় তেজগাঁওয়ে বাজার পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান। মাঠ পর্যায়ের অনেক শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। শিক্ষকরা বলছেন, দুর্ব্যবহার, এমপিও সংক্রান্ত কাজে ঘুষসহ তাদের নানা ভোগান্তিতে ফেলছেন শিক্ষা কর্মকর্তারা। এসব বিষয়ে বেশ কয়েকটি লিখিত অভিযোগও দেয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে, কিন্তু নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। আশকোনা এলাকার বেশ কয়েকটি নন এমপি স্কুলের শিক্ষকরা অভিযোগ করছেন, তাদের সাথে ক্যান্টনমেন্ট থানা শিক্ষা অফিসের কর্মকর্তারা দুর্ব্যবহার করেন। টাকা ছাড়া এমপিও সমস্যার সমাধান সহ কোনো কাজ করা সম্ভব হয় না। এমনকি বিনামূল্যের বই নিতে টাকা দিতে হয়েছে। নিয়মিতভাবে টাকা দিতে হয় থানা মাধ্যমিক শিক্ষা অফিসে, নইলে ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ তাদের। স্কুলে এই নাই সেই নাই করে বলে সেখানে আমাদের মতো সাধারণ টিচারদেরকে ফাভরে ফলে টাকা পয়সা নিয়ে আসে। করোনার মধ্যে আমি খুব রিকোয়েস্ট করলাম, কিন্তু উনি শুনল না। টাকা দিতেই হবে, না হলে বই আমার ক্যান্সেল করে দেবে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগও দিয়েছেন একজন শিক্ষক। পরিদর্শনের নামে এসে দুর্ব্যবহার করেন এবং টাকা পয়সা পাইলেই উনি সন্তুষ্ট হয়ে যান। সরকারি বই যেগুলো বিনামূল্যে, এগুলা আনতেও টাকা পয়সা লাগে।
যদিও থানা শিক্ষা কর্মকর্তা অভিযোগ মিথ্যা দাবি করছেন। নানা অনিয়মের বিষয়ে সোচ্চার হওয়ায় এসব অভিযোগ বলে দাবি তার। দেখেন, একটা প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ আদায় করবে, তারপর তাদেরকে কিছু বলতে গেলে তখন তারা বিভিন্নভাবে আমাদেরকে এভাবে হয়রানিমূলক কথা বলে। তাহলে আমরা কি বলবো বলেন? শিক্ষক নেতারা বলছেন অনিয়মের অভিযোগ মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তার বিরুদ্ধে। শিক্ষকরা তাদের কাছে জিম্মি। তাদের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ আমাদের কাছে আছে, যদি এই বিষয়গুলি আমরা সরকারকে অবহিত করেছি বিভিন্নভাবে, এবং আমি মনে করি এগুলি ব্যবস্থা নেওয়া উচিত। শিক্ষা মন্ত্রণালয় বলছে এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যদি আমরা অভিযোগ পাই, সুনির্দিষ্ট অভিযোগ পাই, তাহলে অবশ্যই আমি সেটা ফুটিয়ে দেব এবং সেই অনুযায়ী কার্যকর পদক্ষেপ, অর্থাৎ তার যদি কোনো অন্যায় করে থাকে বিধি অনুযায়ী যে শাস্তি তার প্রাপ্য। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হলে মন্ত্রণালয়কে সার্বক্ষণিক তদারকি করতে হবে। সেই সঙ্গে অভিযোগ আসলে তদন্ত করে প্রমাণ পেলে নিতে হবে কঠোর ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তাণ্ডবের 1 মাসে 55 মামলায় গ্রেপ্তার করা হয়েছে 398 জনকে। শনিবার গ্রেপ্তার হয়েছেন জুনায়েদ আল কাশেমি। সে সহিংসতার দায় স্বীকার করে এরই মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন 16 আসামি। অন্যদের ধরতে বিশেষ অভিযান চলছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে সারা দেশে চলে হেফাজতের ধ্বংসযজ্ঞ। সে তাণ্ডব থেকে বাদ যায়নি পৌরসভা, ভূমি অফিস, থানা ও সরকারি স্থাপনা, বাদ যায়নি রাজনৈতিক নেতাকর্মীদের বাড়ি। এতে শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ক্ষতি প্রায় 5 কোটি টাকা। ভূমি অফিসে দেয়া আগুনে পড়েছে 100 বছরের ভূমির দলিল। পরিদর্শনে গিয়ে আইজিপি জানান এই ক্ষতি 50 বছরেও কাটিয়ে ওঠা যাবে না। এই ঘটনায় এবার শক্ত অবস্থানে পুলিশ। গত 1 মাস ধরে চলা বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে হেফাজতের অন্তত 400 নেতাকর্মী। সোশ্যাল মিডিয়ার ভিডিও ফুটেজ, আমাদের স্টিল ছবি, অন্য বিষয়, তথ্য উপাত্ত ঘেটে একেবারে শনাক্ত করে আমরা আসামিদেরকে গ্রেপ্তার করছি। উস্কানিদাতাকেও অবশ্যই উস্কানি পয়েন্ট খুঁজে তথ্য উপাত্ত কালেক্ট করে উস্কানিদাতাও অপরাধীর কাতারে থাকবে। হেফাজতের নাশকতা তদন্তে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মেনে কাজ করার কথাও জানিয়েছে স্থানীয় প্রশাসন। একাধিক টিম এক্ষেত্রে প্রতিদিন কাজ করছে। প্রতিদিন এই একাধিক টিমের নেতৃত্ব সিনিয়র অফিসাররা দিয়ে থাকছে এবং তথ্য উপাত্ত যেটা পাওয়া হয় এটা যাচাই বাছাই বিশ্লেষণ করে তার ভিত্তিতেই অপারেশন পরিচালনা করা হয়। শনিবার হেফাজতে ব্রাহ্মণবাড়িয়া হামলার মাস্টারমাইন্ড জুনায়েদ আল কাশেমিকে গ্রেফতার করেছে সিআইডি। আরাহাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের ভয় আর নানা রকম ছাড়ে আবারও হাওয়া লেগেছে অনলাইন ব্যবসার পালে। উদ্যোক্তারা জানান ব্যবসার সার্বিক চিত্র খারাপ হলেও অনলাইনে ঈদের বেচাকেনা বেড়েছে। ফ্যাশন পণ্যের পাশাপাশি বেড়েছে গৃহস্থালির নানা পণ্যের বিক্রিও। ঈদসহ নানা উৎসবে পোশাক কেন্দ্রিক ফ্যাশনের কেন্দ্রে থাকে দেশীয় বুটিক হাউসগুলো। নিত্য নতুন ডিজাইন, আরামদায়ক কাপড়ের কারণে ধারাবাহিকভাবে বাড়ছে এদের চাহিদা। যদিও করোনার কারণে 1 বছরের বেশি সময় ধরে চাপের মুখে ব্যবসা, তবে অনলাইন বেচাকেনায় সেই চাপ অনেকটাই কমাতে সাহায্য করেছে। ফ্যাশন হাউসগুলো বলছে এবার ঈদের বেচাকেনার 20 থেকে 25 ভাগই হচ্ছে অনলাইনে। যখন দেখতেছে যে আসলে মার্কেট বা দোকানপাট খুলতে পারছি না, তখন নির্ভর হয়ে পড়তেছে যে অনলাইনের উপরে আমাদের জোর বাড়ানো দরকার। সেক্ষেত্রে ওইভাবেই আগানো হচ্ছে আমাদের। পোশাক ছাড়াও জুতা, কসমেটিক্স, প্রযুক্তি পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে। এছাড়া গরমের কারণে এসি, ফ্রিজের মতো পণ্যের বিক্রিও বেড়েছে। উদ্যোক্তারা জানান ঝুঁকি এড়াতে অনেকেই অনলাইনমুখী হচ্ছেন। নানা রকম ছাড়েও বাড়ছে বিক্রি। 2 থেকে 3 গুণ ব্যবসা বৃদ্ধি পেয়েছে এইবারে রোজার ঈদে এই অনলাইনে করোনার মাঝে। কাস্টমারদের জন্য কিন্তু একটা ভালো একটা সুবিধা যে তারাও কিন্তু করোনা থেকে মুক্তি থাকতে পারে যদি অনলাইনে তার অর্ডারটা করে, প্রয়োজনীয় পছন্দের প্রোডাক্টটা নিতে পারে। এবং অনেকে কিন্তু যেটা করছে যে তার প্রিয়জনের জন্য অনলাইনে প্রোডাক্টটা কিনে আমাদেরকে বলেছে, আমরাই তার প্রোডাক্টটা তাকে পাঠিয়ে দিচ্ছি। প্রতিষ্ঠিতদের পাশাপাশি অনলাইনে ইতিবাচক সাড়া পাচ্ছেন ছোট ও মাঝারি উদ্যোক্তারাও। করোনার অনিশ্চয়তা আর প্রযুক্তির প্রতি মানুষের আগ্রহ বিবেচনায় আশা দেখছেন ফেসবুক কেন্দ্রিক ব্যবসায়ীরাও।
গতবার আমরা ব্যবসা করতে গিয়ে যেটা আমাদের প্রবলেম হয়েছে, আমরা অফিস খোলা রাখতে পারি নাই, আমাদের ফ্যাক্টরিগুলো খোলা ছিল না, বা ডেলিভারিগুলোতে আমাদের ঝামেলা হয়েছিল। এইবার কিন্তু লজিস্টিক এই ঝামেলাগুলো নাই, কিন্তু যতটা সাড়া হওয়া দরকার ছিল সেটাই আমার মনে হয় যে কিছুটা ঘাটতি আছে, এই ধরনের কারণে যে মানুষজন আসলে সেভ করছে, মানুষজন বোঝার চেষ্টা করছে। অনলাইন কেন্দ্রিক ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের হিসাবে করোনার লকডাউনে গত বছর এই খাতে প্রবৃদ্ধি হয় প্রায় ৭৫%। এবছর ২৫% প্রবৃদ্ধি হয়ে খাতের টার্নওভার ২০,০০০ কোটি টাকা হবে বলেও আশা তাদের। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ফুটপাতের দোকানগুলোতে ঈদের কেনাকাটা করতে ভিড় জমাচ্ছেন কম আয়ের লোকজন। তবে বিক্রেতারা বলছেন কাঙ্ক্ষিত বেচা কেনা হচ্ছে না। গণপরিবহন চালু হলে ক্রেতা সমাগম বাড়ার আশা করছেন তারা। তবে ফুটপাতে ক্রেতা বিক্রেতা কেউই মানছেন না করোনা স্বাস্থ্যবিধি। দেখে বোঝার উপায় নেই, দেশে লকডাউন চলছে। রাজধানীর ফুটপাতগুলোতে ঈদ কেনাকাটায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। এতদিন মার্কেট ফুটপাতের দোকান ক্রেতা শূন্য থাকলেও এখন সেই সংকট কেটে গেছে। তবে সংকট তৈরি হয়েছে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। ভিড়ে ক্রেতা বিক্রেতা কারোরই নজর নেই শারীরিক দূরত্বের দিকে। সাশ্রয় আর বৈচিত্র্য, এই দুই কারণে বরাবরের মতো ফুটপাতের পণ্যে বেশি আগ্রহ ক্রেতাদের। করোনাকালে আপনার যে পরিমাণ ক্রেতা আছে, আসলে এত পরিমাণ ক্রেতা রাস্তাঘাটে থাকা উচিত না। স্বাস্থ্যবিধি তো দেখতেই পারতেছেন কেমন মনে হইতেছে, মোটামুটি আছে কোনো রকম আর কি। আর এখানে 3 পিস কিনতে আসছে, নিলাম 2টা 3 পিস। বিক্রেতাদের দাবি, ভিড় থাকলেও বিক্রি তেমন একটা হচ্ছে না। 800, 900, 1000 বেচা হয় না, আমরা কিছু পরিস্থিতি খুবই খারাপ। এখানে আরো ভিড় থাকে, আমরা দাঁড়ানো জানি, কিন্তু এখন বেচা কিনি নাই। গাড়ি ঘোড়া ছাড়া না কেমন আঙ্গুর বিক্রি হয়? গাড়ি ঘোড়া ছাড়লে অবশ্যই কিছুটা হয়তো। ক্রেতারা বলছেন, শপিং মলগুলোতে ব্যবস্থাপনা থাকলেও ফুটপাতে স্বাস্থ্যবিধি সুরক্ষা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তাই সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের আরও সক্রিয়তার দাবি জানিয়েছেন তারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে গোপালভোগ ও গোবিন্দভোগ আম গাছ থেকে নামানো শুরু হয়েছে। উৎপাদন ভালো হলেও দাম নিয়ে অসন্তোষ চাষিদের। এদিকে আমের মান বজায় রাখতে তৎপর প্রশাসন। আবহাওয়া ও মাটির কারণে অন্য এলাকার তুলনায় আগে পাকে সাতক্ষীরার আম, কিন্তু অতি লাভের আশায় অনেকেই কাঁচা আম আগেই বাজারে তোলার চেষ্টা করেন। এজন্য স্থানীয় প্রশাসন আগে থেকেই আম সংগ্রহের তারিখ ঠিক করে দেন। সেই অনুযায়ী শনিবার থেকে গোপালভোগ ও গোবিন্দভোগ আম নামানো শুরু হয়েছে। গতবারে চাইতে এবছর আম পান ঝাড়ে কষ্ট ভেঙে যায়, ফলন কম হয়ে গেছে, কিন্তু ফলগুলো মোটামোটা হয়েছে। অরিজিনাল দাম 3000 টাকা মন হলে হয়তো, সেখানে আজকে 2200, 2100, 2000 এরকম বিক্রি হচ্ছে। আজকে হঠাৎ করে তো প্রথম দিন দাম একটু কমে গেছে। মৌসুমের শুরুতেই আম বাজারে আসায় খুশি ব্যবসায়ীরা। তবে এসব আমে রাসায়নিক প্রয়োগ যেন না হয় তা নিয়েও তৎপর রয়েছেন তারা। সাতক্ষীরার আম যে সুনাম আছে, আমরা এই সুনাম ক্ষুণ্ণ হতে দেব না। এটা আমাদের পরিপূর্ণভাবে চেষ্টার ত্রুটি থাকবে না। এবার জেলায় গোপালভোগ ও গোবিন্দভোগের চাষ হয়েছে 500 হেক্টর জমিতে। বাজারে আমের চাহিদা থাকায় এ সময় চাষিরা লাভবান হবেন বলে জানিয়েছে কৃষি বিভাগ। যেহেতু আবহাওয়া বিগত 6-7 মাস যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে আম একটু আর্লি ম্যাচিউর হওয়ার সম্ভাবনা আছে, সেই হিসাবে গত বছরের তুলনায় এবছর আমরা কিছুদিন একটু আগিয়ে নিয়ে আসছি, যাতে চাষিরা আম সংগ্রহ করে যাতে হয়রানির শিকার না হয়। এবার জেলায় আমের উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে 40,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গরমে অতিষ্ঠ রাজধানীর জনজীবন, তবে এরই মধ্যে আশার কথা শুনিয়েছে আবহাওয়া অফিস। আজ রাজধানী সহ অনেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে তারা। বৃষ্টি হলে কমে আসবে দিনের তাপমাত্রাও। মোহাম্মদ লেকত আলী কিশোরগঞ্জ থেকে এসে রিক্সা চালান রাজধানীতে। আগে দিনে 1000 টাকা আয় হলেও গরমের কারণে অল্পতে ক্লান্ত হয়ে যায়, এখন উপার্জন প্রায় অর্ধেকে নেমে এসেছে। আগে আমরা যে পরিমাণ গাড়ি চালায় স্বাচ্ছন্দ্য বোধ করতাম, যেরকম আরাম লাগতো, সেই পর্যায়ে আরাম নাই গায়ে। এখন গরমের কারণে আগে যেরকম পরিশ্রম হয়তো ইনকাম বেশি হতো, কিন্তু এখন পরিশ্রম হয় বেশি, ইনকাম হয় না। লেকত আলীর মতোই দুরবস্থা প্রায় সব রিক্সাওয়ালার। অন্যান্য পেশার মানুষেরও একই অবস্থা।
করোনার ভয়কে উপেক্ষা করে একান্ত প্রয়োজনে যারা রাস্তায় নেমেছেন তারাও নাকাল অসহনীয় গরমে। বর্তমানে যে গরমটা পড়ছে আসলে অসহনীয়। প্রচন্ড গরমে তাপদাহে কাজ করা যাচ্ছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে মানুষ। তবে সবচেয়ে বেশি কষ্ট করতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। তীব্র রোদে রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের। সারা বাংলাদেশে জানেন যে বিভিন্ন অন্য বছরের তুলনায় এই বছরের তাপমাত্রাটা অনেক বেশি, আর ট্রাফিক ডিপার্টমেন্টের মূলত কাজগুলি হচ্ছে রাস্তাতে। আর রমজান মাস, অতিরিক্ত তাপদাহের কারণে তো একটু কষ্ট হয়েই যায়। অবশ্য স্বস্তির কথা শুনিয়েছে আবহাওয়া অফিস। এই মৌসুমের জন্য তাপদাহ থাকবে, এটাই স্বাভাবিক। তবে সামনের দিনগুলো কালকে থেকে তাপদাহটা অনেকটাই কমে যাবে। কালকে থেকে রাজধানী সহ দেশের অনেকাংশেই বৃষ্টিপাতটা শুরু হতে পারে এবং সেটা আরও 3 থেকে 4 দিন চলতে পারে। এরপরেও কিছু বৃষ্টিপাত থাকবে। উত্তরের জেলাগুলোতে গত 24 ঘন্টায় 64 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুটপাত রাস্তা দখলমুক্ত করতে রাজধানীর গ্রিন রোডে বিশেষ তদারকি কার্যক্রম চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার রাত 11টায় শুরু হওয়া কার্যক্রমে ফুটপাতের দুপাশের অবৈধ ব্যানার ও অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। এই কার্যক্রম সম্পর্কে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা নাজনীন বলেন, ফুটপাতে অবৈধভাবে বসানো দোকানগুলোর কারণে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে এবং কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কার্যক্রমেও বিঘ্ন ঘটছে। সেজন্য এসব দোকানসহ অন্যান্য অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে এই তদারকি কার্যক্রম। এতে কাউকে জরিমানা করা না হলেও সবাইকে সতর্ক করে দেয়া হয়েছে। ঈদের পর রাজধানী জুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালানো হবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 6 ফিটই দখল, 1 ফিট জায়গা তারা রাখে মানুষের চলাচলের জন্য। তো সব জায়গায় আসলে এটাই হচ্ছে। প্রথমে আমরা ওয়ার্নিং দিয়েছি, কিন্তু দেখি যে কোনো কাজ হচ্ছে না। তো এখন কিছুটা বলতে পারেন একটু শোডাউনও, যে তারা যেন সরে যায় এবং ব্যাপকভাবে আমরা এই ফুটপাতগুলো উদ্ধার করব ঈদের পরে, যখন করোনা সিচুয়েশনটা একটু ভালো হবে। গাজীপুরের বিভিন্ন এলাকায় উদ্বেগজনক হারে বেড়েছে গরু চুরির ঘটনা। অনেক ক্ষেত্রে সিসিটিভির ফুটেজে শনাক্ত হলেও চোরচক্রের কারোরই হদিস পাচ্ছে না পুলিশ। একের পর এক গরু চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি স্থানীয়দের। পুলিশ বলছে চুরি ঠেকাতে জোরদার করা হয়েছে টহল। রাত 2:57 রাতের আধারে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়দাহন্দ্রি গ্রামের আমির উদ্দিনের খামার থেকে 2টি অস্ট্রেলিয়ান গাভী সহ একসাথে 4টি গরু নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র, যা স্পষ্ট দেখা যায় সিসিটিভি ফুটেজে। একইভাবে সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকার আবুল হাশেমের একটি গাভী, পিরুজালি গ্রামের রাবেয়ার 4টি, বড়লিয়ার মাসুদের 8টি ও দরদরিয়া গ্রামের কফিন উদ্দিনের খামার থেকে চুরি হয় 8টি গরু। একের পর এক এমন ঘটনায় উদ্বিগ্ন খামারিরা। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশকে সমস্ত কিছু জানাইলাম, আজ পর্যন্ত পুলিশ এটার কোনো পদক্ষেপ নেয়নি। সারাদিন খামারে পরিশ্রম করার পরে রাত্রেবেলা যখন আমরা ঘুমাইতে যাই, তো 2টা-3টা দিক দিয়ে এরকম গরু চোরের একটা হঠাৎ করে একটা জাগরণ শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে খামার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন গাজীপুর ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের নেতারা। বিভিন্ন খামার থেকে প্রতিদিন গরু চুরি হয়ে যাচ্ছে, এতে করে আমরা খামারেরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এবং আমার পথে বসে যাচ্ছে। অনুরোধ করব যে আমাদের খামারিদেরকে বাঁচান। তবে পুলিশ বলছে চুরি ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে চোরচক্রের সদস্যদের, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমাদের টহল বৃদ্ধি করা হয়েছে, যদি কারো সম্পর্কে কোনো সন্দেহ হয় তাৎক্ষণিকভাবে তাকে চ্যালেঞ্জ করা সহ প্রয়োজনে আমাদেরকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। গত সোমবার রাতে কালীগঞ্জের নাগরী এলাকায় চুরি করে পালানোর সময় গণপিটুনিতে এক গরু চোর মারা যায়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় 5 জনকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় চাকরি হারানোর পর মাশরুম চাষ করে স্বাবলম্বী হয়েছেন কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামের এক উদ্যোক্তা। তার সফলতায় মাশরুম চাষে আগ্রহী হয়ে উঠছেন এলাকার অনেক বেকার ও কর্মহীন লোকজন। সঠিক প্রশিক্ষণ, বাজারজাতে সুবিধা পেলে এ ধরনের আবাদ আরও বাড়বে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। করোনা মহামারীতে চাকরি হারান ভুরুঙ্গামারীর সড়ককাটা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম। সে সময় মাশরুম চাষের প্রশিক্ষণ নেন তিনি। গত ডিসেম্বরে 1.25 লাখ টাকা মূলধন নিয়ে শুরু করেন মাশরুম উৎপাদন।
এবছর ফেব্রুয়ারিতে প্রথম মাশরুমের বিক্রি শুরু করেন আমিনুল। প্রথম দফায় প্রায় ৮০,০০০ টাকার মাশরুম বিক্রি হয়। বর্তমানে তার মাশরুমের স্পন রয়েছে প্রায় ১২০০। কয়েক মাসেই দেশের বিভিন্ন জায়গায় গেছে তার উৎপাদিত মাশরুম। বাংলাদেশে দীর্ঘদিন করোনা থাকার কারণে যে প্রফেশন ছিল সেখান থেকে বেকার হয়ে পড়েছে, যার ফলে আমি এই মাশরুম চাষে আগ্রহী হই। সবকিছু মিলে আমার ১ লাখ টাকার উপরে খরচ। এ পর্যন্ত আমি মাশরুম বিক্রি করেছি কাঁচা এবং শুকনো মিলে, লোকাল এবং ঢাকা আরও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। আমিনুলের সফলতায় মাশরুম চাষে আগ্রহী হয়ে উঠেছেন এই এলাকার বাসিন্দারা। কোনোদিন আমরা তো এগুলো দেখি নেই কে, তাতে অনেক মানুষও আসে, তারাও নিয়ে যায়, মনে করেন তারাও এগুলা দেখে যায়। ঢাকা, রাজশাহী বিভিন্ন এলাকার লোকজন এখানে এসে মাশরুম কিনছে, তারা নিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এলাকার উন্নয়ন হচ্ছে। এই ধরনের উদ্যোগে চাষিদের সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। ৬০০ স্পনের থেকে উনি ফলন পাচ্ছেন এবং আরো ৬০০ স্পন এর মধ্যে উনি স্থাপন করেছেন। এই মাশরুম বাজারজাত হচ্ছে ২০০ টাকা কেজি দরে এবং এই হিসাবে উনি প্রতি মাসে ৭২,০০০ টাকা আয় করবেন। সরকারি বেসরকারি সহযোগিতা পেলে কুড়িগ্রামে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়ায় তৈরি বিশেষ পোশাক বাদশাহী বেস্ট রপ্তানি হচ্ছে সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। নানান রঙের নকশা ও গুণগত মান ভালো হওয়ায় এর চাহিদা দিন দিন বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন সরকারি সহযোগিতা পেলে নতুন বাজার সৃষ্টির পাশাপাশি রপ্তানি আয়ও বাড়বে। বিশেষ কারুকাজের আরবি পোশাক বাদশাহী বেস্ট। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছে এই পোশাকের বেশ চাহিদা। চাকরির সুবাদে সৌদি আরবে থাকায় বেস্তের কাজ শেখেন বগুড়ার নূর আলম। ২০১৩ সালে দেশে ফিরে কয়েকজন কারিগর নিয়ে তিনি শুরু করেন এই পোশাক তৈরির কাজ। এখন নারী পুরুষ সহ ৩০ থেকে ৩৫ জন কারিগর নিয়মিত কাজ করছেন তার এই কারখানায়। বেস্ট, আজগর ও নাজাপি সহ নানা ধরনের পোশাক সবচেয়ে বেশি রপ্তানি হচ্ছে কাতারে, আর এতে লাভবানও হচ্ছেন অনেকে। ভালো টাকা ইনকাম করি, যা দিয়ে আমার নিজের চাহিদা পূরণ হয়, সংসারের তো একটু হেল্প হয়। দর্জি কাজের থেকে এখন থেকে এটা আমাদের সফলতা ভালো, এটা দিয়ে আমাদের সংসার মোটামুটি ভালো চলে। দিনে দিনে চাহিদা বাড়ায় এই ব্যবসায় আরও সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। ব্যাংকের যদি ঋণ পেয়ে থাকি তাহলে আমাদের কোম্পানিকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এবং শ্রমিকের নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এক্ষেত্রে রপ্তানিতে আয় বাড়ায় সহযোগিতার কথা জানালেন চেম্বারের এই নেতা, আর বাজার সৃষ্টিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আরও সহযোগিতা, তাদেরকে যদি আরও বেশি আশ্বাসের জায়গা যদি তৈরি করা যায়, বিশ্বাসের জায়গা যদি তৈরি করা যায়, আমার বিশ্বাস এই ভদ্রলোক বাংলাদেশের আগামীর বাংলাদেশ আমরা তার কাজের ভিতর দিয়ে দেখতে পারবো। এই প্রোডাক্টের একটা ইন্ট্রোডাকশন, তাদের ওখানে এন্ট্রির জন্য কিংবা তাদের তত্ত্বাবধানের জন্য দূতাবাসের কাছে হয়তো এই ইনফরমেশনগুলো নেই, সেগুলো আমরা সরবরাহ করতে পারি। কারুকাজে ভরা এ ধরনের প্রতিটি পোশাক ৬০,০০০ থেকে ৮০,০০০ টাকায় বিক্রি হয় দেশের বাইরে। সবচেয়ে বেশি বিক্রি রমজান মাসে হলেও বিয়ের অনুষ্ঠান সহ বিশেষ দিনগুলোতেও চাহিদা থাকে এই পোশাকের। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। পশ্চিমবঙ্গ সহ ভারতের মোট ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ আজ। এরই মধ্যে শুরু হয়েছে ভোট গণনা। প্রাথমিক ফলে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। করোনা সংক্রমণের মধ্যে ২৭শে মার্চ শুরু হয়ে ৮ ধাপের ভোট শেষ হয় ২৯শে এপ্রিল। পশ্চিমবঙ্গে ২৯৪ আসনের মধ্যে জয়ের জন্য প্রয়োজন ১৪৮টি। ৫ বছর আগে ২০১৬ সালের বিধানসভা ভোটে মাত্র ৩টি আসনে জয় পেয়েছিল বিজেপি, কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটে সেই বিজেপি 18টি আসন দখল করে। এবারের বুথ ফেরত জরিপেও বিজেপির শক্ত অবস্থানের ইঙ্গিত মিলেছে। ভারতে চলমান করোনা পরিস্থিতির মধ্যেই দেশ ছেড়ে লন্ডনে গেলেন সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পুনাওয়ালা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসকে আদার পুনাওয়ালা জানান, করোনার টিকা পেতে তাকে চাপ দিচ্ছেন ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ উচ্চপদস্থ কর্পোরেট কর্মকর্তারা। ফোনে তাকে হুমকি দেয়া হচ্ছে বলেও জানান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী। বলেন, সব ভার তার কাঁধে দেয়া হলেও একার পক্ষে তা বহন করা সম্ভব না। সম্প্রতি পুনাওয়ালাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। শনিবার থেকে ভারতে শুরু হয়েছে 18 বছরের বেশি বয়সীদের টিকা কর্মসূচি।
তৃতীয় ধাপের এই টিকা কর্মসূচি শুরুর আগেই দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কর্ণাটক, কেরালার মতো রাজ্যে দেখা দিয়েছে টিকা সংকট। ক্যান্ডিডেট বাঁচানো কঠিন বাংলাদেশের জন্য ফলোয়ানে ফেলেও সেই সুযোগ নেয়নি শ্রীলঙ্কা। তাদের 493 রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট হয় 251 রানে। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা 17 রানে 2 উইকেট হারিয়েছে। সব মিলিয়ে তৃতীয় দিন শেষে তাদের লিড 259 রানের। তৃতীয় দিনের শেষ বিকেলের নাটকে ফলোয়ানে বাংলাদেশ। সুযোগ না নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে পড়ল শ্রীলঙ্কা। উইকেট বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছে স্পিনারদের দিকে। তাইজুল মিরাজ তুলে নিয়েছেন ত্রিমান্নে ও ওসাদাকে। 2 উইকেটে 17। তবুও বাংলাদেশের মুখে হাসি নেই। প্রথম ইনিংসে 242 মিলিয়ে লঙ্কানদের লিড 259 রানের। তবে ইনিংসের শুরুটা অন্যরকম ছিল। যেখানে প্রথম টেস্ট শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু তামিমের। তখন উইকেটও ছিল ব্যাটিং স্বর্গ। টেস্টে টানা চতুর্থ 50 তুলে নেন আত্মবিশ্বাসী তামিম। 97 রানে জুটি ভাঙে সাইফের 25 রানের আউটে। উইকেট থেকে টার্ন আদায় করে শান্তকে ফেরান মেন্ডিস। টানা 2 ইনিংসে রান নেই শান্তর ব্যাটে। বাংলাদেশের ক্যাচ মিসের প্রতিদান যেন দিতে চেয়েছে স্বাগতিকেরা। তামিমকেও সেঞ্চুরির আক্ষেপ ভোলার সুযোগ দিয়েছেন লঙ্কান ফিল্ডাররা। তারপরেও 3 অঙ্ক যেন মরীচিকা। 92-এ ফিরে 26 মাস সেঞ্চুরিবিহীন থাকার অপেক্ষা আরও বাড়িয়েছেন। সময় যত গড়িয়েছে টার্ন পেয়েছেন স্পিনাররা। সেই ফাঁদে পা দিয়েছেন মুশফিক, ফিরেছেন 40 করে। আর 50 থেকে মাত্র 1 রান দূরে থেকে ফিরেছেন মুমিনুল। বদলে যাওয়া উইকেটে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন জয় বিক্রমা। শেষ 35 রানে 7 উইকেট হারিয়ে বাংলাদেশ অল আউট 251 রানে। 92 রানে 6 উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞের নায়ক বাঁহাতি স্পিনার। এর আগে দিনের শুরুতে মেন্ডিসকে ফিরিয়ে ক্যারিয়ার সেরা 4 উইকেট শিকার করেন তাসকিন। তাকে 5 উইকেট নেয়ার সুযোগ দেননি প্রতিপক্ষ অধিনায়ক। ইনিংস ঘোষণা করে দিয়েছেন 7 উইকেটে 493 রানে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের। ওসাসুনার জমাট বাঁধা রক্ষণ ভেঙে 2-0 গোলে জিতেছে লস ব্লাঙ্কোরা। ঘরের মাঠে সহজে গোল পায়নি রিয়াল। 76 মিনিটে কর্নার থেকে মিলিতাওয়ের হেডে লিড নেয় জিদানের দল। 4 মিনিট পর ক্যাসেমিরোর গোলে ব্যবধান দ্বিগুণ করে গ্যালাকটিকোস। এই জয় শীর্ষে থাকে অ্যাথলেটিকোর সঙ্গে 2 পয়েন্ট ব্যবধানই থাকল রিয়ালের। এদিকে সেরিয়াতে বেনেভেন্টোকে 2-0 গোলে হারিয়েছে এসি মিলান। মিলানের জন্য জয়টা খুবই জরুরি ছিল। পয়েন্ট টেবিলে 2 নম্বরে উঠে এসেছে রোজানেরিরা। অন্যদিকে জার্মান ডিএফবি পোকালে হলস্টেইন কিলকে 5-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বরুশিয়া ডর্টমুন্ড। বদলে দেবার মন্ত্রে উদ্বুদ্ধ মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগ শুরু করেছে জয় দিয়ে। আরামবাগকে হারিয়েছে 2-1 গোলে। ম্যাচে 9 মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। সোহাগের ফ্রিকিক থেকে সহজেই জাল খুঁজে পান মালি ফরওয়ার্ড সুলেমান দিয়াবাতে। এরপর একাধিক সুযোগ নষ্ট হয়। বিরতির পর আত্মঘাতী গোলে ম্যাচে সমতায় ফেরে আরামবাগ। ইনজুরি টাইমে নিজের জোড়া পূর্ণ করে দলকে জয় এনে দেন সুলাইমান দিয়াবাতে। আরেক ম্যাচে রহমতগঞ্জের সাথে গোলশূন্য ড্র করেছে জামাল ভুঁইয়ার সাইফ স্পোর্টিং। রাতে শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 3-1 গোলের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে 2-এ উঠে এসেছে শেখ জামাল। এগিয়ে গিয়েছিল তারা। 2 গোলেরই অ্যাসিস্ট ছিল জনাব ওতাবেকের প্রথম। বিরতিহীন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার 2 শিশু সহ 5 যাত্রী নিহত। চালক ছাড়া নিহতরা সবাই একই পরিবারের। যথাযথ পদক্ষেপ না নিয়ে লকডাউন খোলার বিষয়ে সতর্ক করল পরামর্শক কমিটি। করোনা সংক্রমণ রোধে 14 দফা কৌশল নির্ধারণ। ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ 3,688 জনের মৃত্যু, শনাক্ত 3,92,000। বিশ্বে প্রাণহানি ছাড়ালো 32 লাখ। মাঠ পর্যায়ে শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। কোনো ব্যবস্থা নিচ্ছে না মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
এবং ক্যান্ডি টেস্ট হার এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার লিড 259 রানের। আর এই ছিল বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।